যে সমস্ত অস্ত্রের লাইসেন্স 2009 থেকে 2024-এর 5ই আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে সেগুলো যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এবং নীতিমালা বহির্ভূত হয়ে থাকে সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করতে হবে। সেই জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। আশা করি আমি পরিষ্কার করতে পেরেছি। সবগুলো উদ্ধার হয়নি, এখন একটা শঙ্কা আছে যে এইসব অস্ত্র এই সরকারের জন্য হুমকি হতে পারে। কত অস্ত্র আছে বা আপনি আবার উদ্যোগ নেবেন কিনা এগুলো উঠানোর? অস্ত্র এবং গুলি আমরা প্রথম দিনেই এখানে সেই সিদ্ধান্ত নিয়েছি যে লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো জমা দিতে বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে, তার মধ্যে সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো 10 সহস্রের বেশি হবে, 10 সহস্রাধিক অস্ত্র জমা হয়নি। তো সেই হিসাবে সেগুলো অবৈধ হয়ে গিয়েছে এবং সেই লাইসেন্সও বাতিলযোগ্য। আমি আজকেই একটা সার্কুলার পাঠিয়েছি, গত 2-3 দিন আগে যে আমরা একটা মিটিং করেছিলাম তার সিদ্ধান্তের আলোকে, যে 2009 সাল থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সে এবং তার অধীনে ক্রয়কৃত অস্ত্র এগুলোর পূর্ণাঙ্গ একটা তালিকা আমরা অস্ত্রের ক্যাটাগরি ওয়াইজ দেওয়ার জন্য জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, জেলা প্রশাসকদের কাছে। দ্বিতীয় ওখানে আরেকটা সার্কুলার আমরা দিয়েছি যে 2024-এর 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নির্দেশনা জারি করা হয়েছিল যে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার জন্য, তার মধ্যে যে সমস্ত অস্ত্র জমা পড়েনি তার এই সমস্ত ক্ষেত্রে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, গৃহীত পদক্ষেপ কি, সেই মামলাগুলো উদ্ধার হয়েছে কিনা, সেই অস্ত্রগুলো বেআইনি বিধায় সেগুলো উদ্ধার করা হয়েছে কিনা, বা কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা করা হয়েছে কিনা। তৃতীয়ত আরেকটা নির্দেশনা আমরা জারি করেছি আজকে, যে যে সমস্ত অস্ত্রের লাইসেন্স 2009 থেকে 2024-এর 5ই আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে সেগুলো যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এবং নীতিমালা বহির্ভূত হয়ে থাকে সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করতে হবে। সেই জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে এবং এনএসআইয়ের যুগ্ম অথবা উপপরিচালক জেলার তাকে সদস্য করে এবং পাবলিক প্রসিকিউটরও সেখানে সদস্য থাকবে। এই কমিটিটা আমরা ফর্ম করে দিয়েছি। তারা স্ক্রুটিনি করে আমাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া আছে, তার মধ্যে তারা রিপোর্ট করবে যে কোনগুলো রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে এবং নীতিমালা বহির্ভূতভাবে দেওয়া হয়েছে। তখন সেই বিষয়ে আমরা রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত নেব। অনেক কথা বললাম তো, কত নিউজ করবো। আচ্ছা, ভারতীয় হাই কমিশনার সাহেব সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এগুলা নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সাথে হাই কমিশনারগণ বা অ্যাম্বাসেডরগণ সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, এটা তারই অংশ। তাছাড়া আমরা প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন এবং
সীমান্ত নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে কথা বলতে এসেছিলাম। তা আমরা একটা সহযোগিতা চেয়েছি অন দ্য বেসিস অফ মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। আমরা উভয় দেশে আমাদের সম্পর্ক বজায় রাখব এবং ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি তারা একটা সার্বভৌম সমতার ভিত্তিতে এবং অন দ্য বেসিস অফ মানে মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমাদের চালু রাখতে হবে এবং কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব। বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি, যে বর্ডারে যাতে এই বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে এবং এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। তো তারা বলেছেন সেই বিষয়ে তারাও আন্তরিক এবং তারা সে সকল সংস্থাকে সেই হিসাবে তাদের ইনস্ট্রাকশন দিবেন। এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কথা হয়েছে? ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার ব্যাপারে না, সমস্ত বিষয় কার্যক্রম তাদের বিগত 1-1.5 বছর সময়ের মধ্যে তাদের কনসুলেটগুলো এবং তাদের বিষয় অফিসগুলো বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, যার জন্য তারা এখনও পুরোদমে সেই বিষয় কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা এশিওর করেছে যে তারা গ্রাজুয়ালি সেটা চালু করবে পূর্ণাঙ্গ। দেড় বছরের অন্তর্বর্তী সরকার 133টার মতো অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। বিএনপি আসলে এগুলোকে কিভাবে মূল্যায়ন করবে? আইনমন্ত্রীকে জিজ্ঞেস করলে ভালো হতো না? আপনি পার্টির একজন সিনিয়র নেতা। আচ্ছা নাকি আচ্ছা, এই বিষয়ে আমি বলি। আচ্ছা, আমার এই বিষয়ে বলি। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে পার্লামেন্টের নিয়ম অনুসারে। সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনী সহ গ্রহণ করা হতে পারে, সেটাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোনগুলো অধ্যাদেশ হয়তো প্রয়োজন হবে না, ল্যাপস হয়ে যাবে, তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। সেটা আইন মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এই বিষয়ে অবহিত হবেন। নতুন সরকার নতুন করে জিওপলিটিক্যালি সম্পর্ক আপনাদের হবে, সেই ক্ষেত্রে ভারতে যে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনার সরকার কোনো উদ্যোগ নিবে কিভাবে, কবে নিতে পারে, এখানে আলোচনা হয়েছে? ধন্যবাদ।